আমি তার শারীরিক চাহিদা মিটাইছি। মিটানোর পর সকালবেলা আমার চাচারা যেয়ে বলে যে, "আপনাদের সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না।" তখন আমার চাচা আ বলছে যে, "দেখো এখন তো শুধু তুমি আর আমার মেয়ে নাই। এখন তোমার ৩ টা বাচ্চা আছে। তুমি চাইলেই পাগলামি করতে পারো না।" তখন তার ভাই বলে যে, "না, এর সাথে কখনো সম্পর্ক রাখা সম্ভব না। এর সাথে থাকি কেমনে?" তো আমার প্রশ্নটা হলো, আমি তো ওর ভাইয়ের শারীরিক চাহিদা মিটাই নাই। ওর ভাই আমার সাথে শোয় নাই। ওই আমার সাথে শুইছে। শুইয়া ৩ টা সন্তানের জন্ম দিছে। জন্ম দেওয়ার পর এখন সে আমারে তালাক দিয়া দিছে। তালাক দিয়া মো আ মেসেজে তালাক দিছে। তালাক দেওয়ার পর এখন সে আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা দিচ্ছে। সে স্বাভাবিক হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখন কি আর স্বাভাবিক হয় কোনোভাবে? আপনি একটা মানুষের তালাক দিয়ে দিলেন, একটা মানুষের আপনি জমা করে দিলেন। জমা করে দিয়া আপনি যদি বলেন যে আমি ওই মানুষটার সাথে স্বাভাবিক আচরণ করতেছি, তাহলে কি ওই মানুষটা কোনোভাবে স্বাভাবিক হওয়া সম্ভব? একটা পুরুষ মানুষ কতটা ভয়ংকর হয়, আমার কথা হচ্ছে আমার সাথে ওই লোকটা রাত্রে ছিল। ওই লোকটার ১৭ টা বছর আমি আমি শুধু পেটে ভাতে আমারে বছরে একটা জামা দিত। সে একটা সরকারি চাকরি করে। সে বিরাট একটা কোম্পানি নিছে। তার লাখ, লাখ টাকা আ সেল আছে। লিমিটেড কোম্পানি দিছে। অ্যাডভোকেট সে পাস করছে। আমি আমার জীবনে আমি কিছু করি নাই কেন? কারণ আমি যদি চাকরি করতে যাই আমার স্বামীর অযত্ন হবে। আমার বাচ্চাদের অযত্ন হবে। এইজন্য আমি চাকরি করি নাই। যে আমি যদি চাকরি করতে যাই আমি কয় টাকা বেতন পাবো কিন্তু আমার বাচ্চাগুলো তো ভালোভাবে মানুষ হবে না। এটা আমার জীবনের সবচেয়ে বড় চরম ভুল। এরকম ভুল জীবনেও কেউ করেন না। নিজের জীবনের চেয়ে বেশি অ্যাক্সেস কেউরে দিবেন না। কখনোই না। সে যে মানুষই হোক না কেন, নিজের সন্তানের জন্য যদি আপনি কখনো আপনার জীবনটা মনে করেন যে পরিবর্তন করা দরকার, আপনি তখন পরিবর্তন করে ফেলবেন। ভাই এই জীবনটা মানে কেউ কারো না। এই জীবনটা অনেক ভয়ংকর। একটা মানুষ আমারে ৳৫০,০০০ কাবিন দেখায়া ১৭ টা বছর আমি যদি কোনোভাবে বুঝতে পারতাম যে সে আমারে দিয়ে তার শারীরিক চাহিদা মিটাইতেছে, আমি তার টাকার খিদা মিটাইতেছি, আমি তার শরীরের খিদা মিটাইতেছি, আমি অনেক আগে এই সম্পর্কটা থেকে বের হয়ে আসতাম। আমারে অনেকে বলছে, আমি যতগুলা মানুষের বলছি, সবাই বলছে এই সম্পর্কটা থেকে তুই বের হয়ে আয়। এই মানুষটা স্বাভাবিক মানুষ না। একটা স্বাভাবিক মানুষের আচরণ কখনো এরকম হইতে পারে না। আমারে মানে যখন তাদের বাড়িতে থাকতাম তখন সে বলতো মানে বিয়ের পর প্রথমবার যখন উঠায় নিয়ে গেছে তখন আমার স্বামী আমার বলে আমার মা বলে বিধায় আমি তোর সাথে শুই, নয়তো আমি তোর সাথে শুইতাম না। আসলে এই কথাটার যে কত বড় মিনিং হয় এটা আমি কখনো বুঝতে পারি নাই। আর সাহস করে নিজের মানে বলতেও পারি নাই যে এই কথাটার কি মানে হয়। যখন সংসারের বড় মেয়ে হবেন আপনি, আপনি কিন্তু আপনার কথাগুলো সবার সাথে আপনি শেয়ার করতে পারবেন না। তো নিজের মাকেও বলতে পারি নাই। মানে কাউকে কখনো বলতে পারি না। হয় না আপনার কিছু কথা দেখবেন যে আপনি কখনো কাউরে বলতে পারবেন না। তো আমি আমার জীবনের চরম ভুল করছি। আমার আমার জীবনটা সবার আগে দাম দেওয়া দরকার ছিল। এখন তালাক হয়ে গেছে। এখন তালাক সে আমারে তালাক দিয়ে দিছে, মেসেজ দিয়ে দিছে। এখন সে আমার সাথে আবার যে স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে কথা বলতে চায়, ওই সম্পর্কটা কি আর কোনোভাবে স্বাভাবিক হয়? এখন মনে হয় সে ২য় পরিকল্পনায় আছে যে ছেলের সামনে ক্যাডেট পরীক্ষা আছে। পরীক্ষার পরে হয়তোবা কাগজপত্র দিবে। এখন আপাতত সে আমারে কোনো কাগজপত্র দিবে না। তো আমার প্রশ্নটা হইলো আমারে যদি ছাড়ারই ইচ্ছা থাকতো তো আমারে আগে ছেড়ে দিত। এই ৩ টা বাচ্চা ৩ টা বাচ্চা নেওয়ার পর আমারে এখন তালাক দেওয়ার মানেটা কি? এই বিচারটা কে করবে? যেহেতু আমার কাবিনও কম, আমি তো আমার ১৭ বছর এক রাত করে হিসাব কইরা যদি একটা বাজারের মেয়েও সে ব্যবহার করতো তাহলে ১৭ টা বছর আমারে দিয়ে তার শরীরের চাহিদা মিটাইছে। তার মূল্য কি শুধু ৳৫০,০০০? আমি একটু, একটু কইরা আমার সংসারটা সাজাইছি। আল্লাহ আমারে বাঁচায় দিছে। আমি চাইছিলাম যে এই বছরে কিছু টাকা ব্যাংক থেকে তুইলা আমার মা মারা যাওয়ার আগে কিছু টাকা দিয়ে গেছে। কিছু টাকা তুলে ঘরের ভিতরে একটু সাজাবো গোছাবো। তার আগেই আমার তালাকনামাটা আমি পাইছি। আমি এটা স্ক্রিনে শেয়ার করে দিব। তো আমার কথাটা হইলো ৳৫০,০০০ কাবিন। তার মা খুব খুশি। এই যে কাজটা সে করছে, আমার কথা প্রশ্নটা হলো তার কাছে। তার ঘরেও একটা ডিভোর্সি মেয়ে আছে। তার মেয়েরও একটা বাচ্চা নিয়া আ তার মেয়ের জামাই ডিভোর্স দিয়া দিছে। তো আপনার ঘরে একটা ডিভোর্সি মেয়ে আছে। আপনি যে আমার বাবা নাই, মা নাই, ভাই-বোন থাইকা নাই। আপনি আমার সংসারটারও আমারও ডিভোর্সি করলেন। তো আমার যে ৩ টা বাচ্চা, এই বাচ্চাগুলো আপনি কি করবেন? আমার শত্রু মাত্র একজন। যে তার সন্তানের লাইফ সিকিউর করার জন্য আমার তালাকটা দেওয়াইলো, সে হলো তার ভাই আরিফ। আমি তার নামটা বইলেই দিলাম। সমস্যা নেই। তুই তোর সন্তানটা সব সম্পত্তি ভোগ করার জন্য এই কাজটা করছিস তো? কোনো অসুবিধা নেই।
তুই অনেক টাকা ইনকাম কর, তোর সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি যদি বেঁচে থাকি অবশ্যই তোর সাথে আমার দেখা করার খুব ইচ্ছা, অনেক ইচ্ছা। আমার অনেক সাজানো সুখ, মানে এত সুন্দর একটা সংসার তুই ধ্বংস করে ফেলছিস। আমার কথাটা হইলো যে তুই যে আমার এই ক্ষতিটা করলি, করার পর চিন্তা করতেছিস যে যে আমার 3টা বাচ্চা এতিম হয়েছে, তোর একটা বাচ্চা মানে পুরা লিমিটেড কোম্পানির মালিক হবে, এই সেই এগুলো মানে এগুলো তোর এই চিন্তা ভাবনা থেকে তো এই কাজটা হয়েছে। প্রথমত তারা আমার ঢুকে প্রথমে তাবিজগুলো করছে, তো তাবিজগুলো আমি পাইছি, পাওয়ার পর আমি শিডিউল দিয়ে ইউটিউবে আর ফেসবুকে রেখে দিছি, কারণ আমার ফোনের যেখানে আমার জীবনেরই কোনো নিরাপত্তা নেই সেখানে তো আমার ফোনের নিরাপত্তা থাকার কথা না। তা আমি আর কিছু বলি নাই, আমি চুপচাপ ছিলাম না, আমি একটু সহ্য করতে পারতেছিলাম না যে আমার কথা হলো কেউ আমার তালাক দিতে বলছে বিধায় আমি একটা মেয়ের তালাক দিয়ে দিব। 17টা বছর যদি সে একটা বাজারের মেয়ে পণ্য যদি ব্যবহার করতো তাহলে তো ভাই ওর একটা টাকা পে করতে হইতো না। 17টা বছর আমি যে কাজ করলাম, সংসারটা চালালাম, এই যে তার বাচ্চাদেরকে মানুষ করলাম, তার সেবা যত্ন করলাম, আমি কি পাইলাম? মানে আমি আমার জীবনটাতে কি পাইলাম? আমারে কি দিল? তো ছাড়ার যেহেতু ইচ্ছা ছিল তো আমার আগে ছেড়ে দিতি। আমি যখন ফটোকপি মেশিন নিছো, তোর কেসের আসামি ছিলি, সেখান থেকে কেস থেকে মুক্তি পাইছে, পারিবারিকভাবে তার চাচিদার নামে মামলা করছে, আমার তখনই ছেড়ে দিতে। আমি অ্যাটলিস্ট আমার জীবনটা আমি সিকিউর করতে পারতাম। আমি তো কিছু করি নাই, আমি ওর মতো লয়ার হই নাই, ওর মতো লিমিটেড কোম্পানি খুলি নাই, পড়াশোনাটা ঠিকঠাক মতো চালাই দিতে পারি নাই, চাকরি করি নাই, তাহলে আমি আমার জীবনটাতে কি পাইলাম? আমি তো কিছু করি নাই। আমি শুধু সংসারটাই করে গেছি যে আমার সংসারটা যদি ঠিক থাকে আমার হয়তো এক সময় সব হবে, আমি এক সময় সব করতে পারবো। তারপরও সে আমারে মানে কাগজপত্র দেয় নাই, হয়তো ছেলের ক্যাডেট পরীক্ষার পরে কাগজপত্র দিবে, কারণ এই ধরনের পুরুষ মানুষ খুব ভয়ঙ্কর। এদের এদের মুখ আর মুখোশ মানে কোনটা এটা বুঝতে পারবেন না। মানে একটা মানুষের মুখটা আর মুখোশটার ভিতরে কতটা যে তফাৎ এদের, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না। যে মানুষটা আমার সাথে রাত্রে শুইলো, আমার এত খারাপ লাগছে সেদিন, তারপরেও সেই মানুষটার আমি আমার কষ্টটা ত্যাগ করে আমি তার চাহিদাটা মিটাইলাম। কিন্তু তারপর সকালবেলা যে আমার চাচারা বলে যে আমার পক্ষে থাকা সম্ভব না, তখনই আমার চাচা আমার বলছে অন্তত তোমার একটু সাবধান হওয়া দরকার, কারণ তোমার পিছনে এমন ব্যাঙ্গুল লাগছে তুমি এবার আর বাঁচতে পারবে না। তারপর সেই কথা তারা অস্বীকার করছে, আমি আবার এটা প্রমাণও করে দিলাম। তো আমার কথা হইলো তুই যে আমার সংসারটা ভাঙলি, তুই আমি একটু একটু করে আমার সংসারটা সাজাইছি, একটু একটু করে আমার সংসারটা আমি সাজাইছি, একটু একটু করে একবার চট্টগ্রাম থাকতে একবার লুট করছে, নগা থেকে আনছি তখন একবার লুট করছে, মেহেদিগঞ্জ থেকে একবার লুট করছে। একটা মানুষ একটা সংসার কয়বার সাজায়? আমি আমার সংসারটা 5বার সাজাইছি, 5বারই সে লুট করাইছে ওর ভাইদেরকে দিয়ে, ওর 7 ভাই। তারপর তারা সবগুলো নির্বাচন কমিশনে চাকরি করে, তাদের অনেক ক্ষমতা, যেখানে সেখানে তারা লুট করে, লুট করার কারণে নিজের বাড়িঘর থেকে মানুষের পিঠে বাড়ি করে দিছে, এখন বিভিন্ন জায়গায় থাকে, সেই জায়গায় যে এই ধরনের আকর্ম কুকর্মলা করে। আমার কথা হইলো আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তাইলে আমার জীবনটা ওই নষ্ট করলে কি জন্য? আমি আমি কি করছি? আমার দোষটা কি ছিল? আমি এখন বাসায় রেখে বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াই, আমি বাসায় ঢুকতে ইচ্ছে করলে আমার বাসায় আর ঢোকার ইচ্ছাটাও নাই। তুই আমার তালাক দেওয়ার পর তুই আমার